আমার বাবা মসজিদে নামাজ পড়তে যায় ফজরের, আর এই দিক দিয়ে আমি পালাই। বাসা থেকে পালানোর পর যখন আমরা বাসে উঠি কেরানীগঞ্জের উদ্দেশ্যে, তখন আমার কাছে ফোন আসে আমার বাবা স্ট্রোক করেছে, স্ট্রোক করে হসপিটালে ভর্তি হয়েছে। সঙ্গে সঙ্গে আমি ওর হাতে পায়ে ধরি, ওকে বলি আমাকে দয়া করে বাসায় দিয়ে আসেন, আমার বাবা মারা যাবে, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, ভুল করে আমি এই কাজটা করে ফেলেছি। সে আমাকে বলল, এখন যদি তুমি বাড়িতে যাও তোমার শুধুই কলঙ্ক হবে, এর চেয়ে ভালো চলো আমরা বাড়িতে যেয়ে বিয়ে করি, তারপর না হয় তোমার বাবাকে দেখতে যাব। তার কথা শুনে আমিও চিন্তা করলাম যে মেয়ে মানুষ, আমি বাসা থেকে পালিয়েছি, অবশ্যই কলঙ্ক লাগবে, এখন গেলে আমার ভালো জায়গায় বিয়েও হবে না, আর তাছাড়া আমার বাবাও লজ্জা পাবে। এর চেয়ে বেটার আমি বিয়ে করে তারপর স্বামী নিয়ে যাব। তার সাথে তার কথা শুনলাম। তার বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে দেখে মোটামুটি খুশি হলো এবং আমাকে বলল, সঙ্গে করে কি কি এনেছো? আমি বললাম যে আমি তো কিছু আনিনি, কারণ ও আমাকে বলেছে এক কাপড়ে যেন বের হয়ে যাই। আমার শাশুড়ির মুখটা তখনই ছোট হয়ে গেছিল। আমার শাশুড়ি ভেবেছিল হয়তোবা পালালে স্বর্ণ গহনা নিয়ে আসব, কিন্তু আমার তো এইগুলা চিন্তা ছিল না। আমার চিন্তা ছিল আমি কিভাবে আমার জানটা নিয়ে পালাবো। ফোনে তার সাথে কথা বলার সময় সে যতটা অমায়িক ছিল, সামনাসামনি সে ততটাই কঠোর। তার 3 বোনের বিয়ে হয়ে গেছে, 2 বোন বাড়িতে। 3 বোন সঙ্গে সঙ্গে আসলো এই কথা শুনে যে ভাই পালিয়ে মেয়ে নিয়ে এসেছে। আমাকে এসে দেখলো, চুল, হাত, পা, মাথা যেমন সে কোরবানির গরু দেখতে এসেছে। আরে ভাই, আমাকে তো নিয়ে চলে আসছে, এখন যদি আমার মধ্যে কোনো খুঁতও থাকে সেটাও তো আমি ফেরত যেতে পারবো না। তারপর ওর বড় বোন উঠে বলল যে না না, মেয়ে পছন্দ হয় নাই, এরকম মেয়ের সাথে প্রেম করছোস কেন? শুধু গায়ের চামড়া ফর্সা হলেই তো হয় না, মেয়ের নাকটা জানি কেমন, বাচ্চা কাচ্চা হইলে একদম নাক খাড়া খাড়া হবে না। আমি তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ, আমার নাক বোঝা ছিল, তবে এতটাও না যে লোকলজ্জায় আমার নাক ঢেকে রাখতে হবে, কিংবা আমি কোথাও চলতে পারবো না। আমার নাকটা কিউট ছিল, সবাই বলতো যে এই দেখতো যে তোমার নাকটা অনেক সুন্দর, তোমার চেহারার সাথে যায়। কিন্তু শ্বশুর বাড়িতে এসে শুনতে পারলাম আমার নাক সুন্দর না। যাই হোক, সেদিন রাতের বেলা কাজী ডেকে আমাদের বিয়ে পড়ানো হলো। এই দিক দিয়ে তো আমি ভীষণ কান্না করছিলাম যে আমার বাবাটা না জানি কিছু হয়ে যায়। বারবার ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছিলাম। মা তো কথা বলছিলই না, ছোট বোনের নাম্বারে মেসেজ দিয়ে দিয়ে কথা বলছিলাম। ছোট বোন কাউকে না জানিয়ে আমাকে আপডেট করছিল। এই দিক দিয়ে আমার 2 ভাই আমাকে ফোন দিয়ে যা তা ভাষায় গালাগালি করলো এবং বলল, তোর কারণে যদি আমার বাবার কিছু হয় তোকে আর তোর নতুন জামাইকে মেরে পুঁতে ফেলবো। এই ভয়টাও ছিল যে যদি বাবাকে দেখতে যাই তখন যদি আমার স্বামীর কোনো ক্ষতি হয়। এমন করতে করতে 3 দিন পার হয়ে গেল। আমি তাদের বাসায় নতুন বউ, অথচ আমাকে একটা কাপড় পর্যন্ত তারা কিনে দেয়নি এবং আমার হাতে এনে দেয়নি যে একটা জামা পরে এসেছো, তুমি জামা কাপড় চেঞ্জ করো। এই এক জামা দিয়ে আমার 3 দিন কাটে। আমার ব্যাগে একটা গেঞ্জি আর একটা ট্রাউজার ছিল, যেটা পরে রাত্রে ঘুমাতাম, সকালবেলা উঠে আবার সেই 3 পিস পরতাম। এক মায়ের এক ছেলে ছিল ঠিকই, ছেলেকে ভীষণ ভালোবাসতো, কিন্তু ছেলের বউকে মানে আমাকে একদমই দেখতে পারতো না ওরা। ওই যে বাবার বাড়ি থেকে পালানোর সময় স্বর্ণগহনা কিছু নিয়ে আসেনি। তারপর 3 দিনের দিন আমার শাশুড়ি আমার রুমে আসলো, এসে বললো যে দেখো, যেহেতু তোমরা পালিয়ে বিয়ে করেছো, এটাতে তো আর আত্মীয় স্বজনকে বলা যায় না, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবার বাড়িতে যাও, ওখান থেকে আমরা যে দেখে তারপরে বিয়ে করে নিয়ে আসবো। তখন আমি বললাম যে মা, দেখার কি আছে, আমাদের তো বিয়ে হয়ে গেছে। বললো যে না, তোমাদেরকে একটু ধুমধাম করে বিয়ে করে আনবো, আর তাছাড়া আমার একটা মাত্র ছেলে, এইভাবে যেহেতু বিয়ে করে ফেলেছে, তোমাকে নিয়ে এসেছে, এখন তুমিও মেয়ে, আমারও ছেলে, আমিও চাই যে আমারও তো কিছু স্বপ্ন আছে, তাই না? তো তুমি যাও তোমার বাবার বাড়িতে, তোমার বাবাকে যেয়ে মানাও, তারপরে আমরা যেয়ে তোমাকে তুলে নিয়ে আসবো। তার এই কথাটা শুনে আমি একটু পছন্দও করেছিলাম, আবার একটু খারাপও লেগেছিল, কারণ যদি নাকি সে পরে না যায় আমাকে আনতে, এই ভয়ে আমি তার ছেলেকে বললাম। সে বলল যে না, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে আসবো, তুমি যাও বাড়িতে যেয়ে তোমার বাবাকে মানাও। তারপরে আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর ভয়ে বাড়িতে ঢুকি না, উঠোনের কোনায় দাঁড়িয়েছিলাম। প্রথমে আমি আমার বান্ধবী মিলির বাসায় 2-3 ঘন্টা ছিলাম। বাবা জানার পর যে আমি অন্যের বাসায়, তারপর আমাকে ফোন দিয়ে বাসায় নিয়ে আসে। আমাকে বলে না, মিলিকে বলে, মিলি সহ নিয়ে আসে। বাসায় আসার পর উঠানের একটা কোনায় দাঁড়িয়েছিলাম, কারণ আমি বাবার সামনে মুখোমুখি হতে পারছিলাম না। মা তো আমাকে দেখে কান্না করে দিল। বিয়ের 1 মাস পর ফেরত এসেছি। মা বলল, কি মেয়ে গেছিলি আর কি মেয়ে হয়ে এসেছিস। আসলে আমি অনেক শুকিয়ে গেছিলাম, কারণ ওদের বাসায় খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতাম না, খুব লজ্জা লাগতো। ওরা কেমন কেমন করে যেন তাকাতো আমার দিকে, মানে আপন আপন কোনো ফিল পেতাম না। বাসায় আসার পর মা আমাকে ধরে ভীষণ কান্না করে। আমার বাবার চোখ ভর্তি পানি আমার দিকে তাকিয়ে আছে। আমার বাবা বলল, কি এমন ভুল ছিল বলতো আমার, তোদেরকে বড় করতে, যখন যা চেয়েছিস দিয়েছি সামর্থ্য অনুযায়ী, এই কাজটা কেন করলি? এলাকায় আমার একটা মান সম্মান আছে, আমার মান সম্মানটাও নষ্ট করলি। এই একটা কারণে তোর বড় ভাইকে সহ আমি বাংলাদেশে রাখিনি। তোর দ্বারা যে এরকম একটা অপমান হব কল্পনাও করিনি।
নিচের দিকে তাকিয়ে কান্না করলাম অনেকক্ষণ। বললাম, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমার দ্বারা এত বড় ভুল হবে আমি চিন্তা করিনি, আমার মাথা ঠিক ছিল না, আমি ওকে সত্যিই অনেক ভালোবাসি। আমার বাবা আমার মাকে ডেকে বললো ওকে রুমে নিয়ে যাও। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করলাম, তারপর মাকে সব কিছু বললাম। মা জিজ্ঞাসা করলো, যে ছেলের সাথে তোর বিয়ে হয়েছে ও আসেনি? বললাম, হ্যাঁ এসেছে, ওর খালার বাসায়, আর আমাকে তোমাদের বাড়ি পর্যন্ত দিয়ে গেছে। তারপর মা বলল, ঠিক আছে, বিয়ে যেহেতু হয়েই গেছে তোর বাবার সাথে কথা বলি আমি। তারপর বাবার সাথে কথা বলে আমার মা বলল যে ঠিক আছে, তোর শ্বশুরবাড়ির লোকজনকে আসতে বল, কথা বলি, দেখি কিভাবে কি করা যায়। তারপর তার পরের দিন রাতের বেলা আমি তাকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, আপনার মা বাবাকে নিয়ে আসেন, বোনদেরকেও নিয়ে আসবেন, আর বলবেন যেন আমাদের বিয়ের কথাটা সুন্দরভাবে বলে, আর খুব তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যান, আপনাকে ছাড়া থাকতে পারছি না। আমি আসলেই এই কয়েকদিনে ওকে অনেক ভালোবেসে ফেলেছি। সে আমাকে বলল যে ঠিক আছে থাকো, সমস্যা নেই, থাকতে থাকো, আমি আমার মাকে বুঝিয়ে নিয়ে আসবো। তার পরের দিন তার আবার কেরানীগঞ্জ যাওয়ার কথা ছিল। সে কেরানীগঞ্জ যাওয়ার পর থেকে তার ফোন বন্ধ। প্রতিদিন তাকে কল করি, তার ফোন বন্ধ। তার একটাই নাম্বার ছিল আমার, আর তার ছোট বোনের নাম্বার ছিল। তার ছোট বোনের নাম্বারে ফোন দিলেও বলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, তার নাম্বারে ফোন দিলে বলে ব্যস্ত, মানে সে আমাকে ব্লক করেছে। আর তার বোন কি করেছে জানি না, তার বোনের নাম্বার বারবার বন্ধই বলছে। একটা সপ্তাহ আমার কোনো খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, আমি পাগলের মতো হয়ে গেছিলাম। শেষমেশ মাকে বললাম, মা আমাকে ঢাকা যেতে দাও। মা আমাকে বলছে যে কোনোভাবেই না, তুই বাটপাড়ের পল্লায় পড়েছিস, এই ছেলে তোকে যদি ভালোই বাসতো এক সপ্তাহ তোর সাথে কথা না বলে থাকতে পারতো না। আমি পাগলের মতো হয়ে গেছিলাম। আমি মাকে বললাম যে মা আমাকে যেতে দাও, আমি যে দেখি ওর কোনো বিপদ হইল কিনা। আমার মা আমাকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না, আর বাবার মুখোমুখি হওয়ার তো আমার কোনো মুখই ছিল না। তার পরের দিন রাতের বেলা আমি আবারও বাসা থেকে পালাই, কারণ মা আমাকে যেতে দিবে না। একবারে চলে যাই ঢাকা, ঢাকা থেকে কেরানীগঞ্জ। যে দেখি তাদের বাসায় অনুষ্ঠান চলছে। আমাকে দেখে প্রত্যেকটা মানুষ অপ্রস্তুত হয়ে গেছে। আমার স্বামী আমার ঘর থেকে বের হলো, যে ঘরে আমরা একসাথে ছিলাম। আমাকে বললো, তুমি চলে এসেছো যে? আমি তো কালকেই যেতাম। আমি বললাম, আপনি যদি যেতেনই তাহলে আপনার ফোন এক সপ্তাহ ধরে বন্ধ কেন? তখন জানতে পারলাম যে ওর বড় বোনের ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠান চলছিল। আমাকে আমার স্বামী বলল যে আরে বোকা, আমার ফোন নষ্ট হয়ে গেছে। তারপর আমি বললাম, অন্য কারো ফোন দিয়ে তো ফোন দিতে পারতেন। সে বলল যে আমি ব্যস্ত ছিলাম, দেখছো না বাড়িতে কত মানুষজন। তারপর আমি আমার রুমে ঢুকে গেলাম। রুমে যেয়ে ভীষণভাবে কান্না করলাম, কারণ আমি কি করলাম, একটা মানুষেরও কোনো কথা গায়ে লাগে না। আমার শাশুড়ি তার আলমারি থেকে একটা শাড়ি এনে দিয়ে বলল, এটা পরো, তুমি বাড়ির বউ, এখন যদি 3 পিস পরে থাকো মানুষজনের সাথে তোমাকে পরিচয় করাবো কিভাবে, আর না হলে তুমি রুমের মধ্যেই থাকো, বের হওয়ার দরকার নেই। আমি তার হাত থেকে শাড়িটা নিয়ে বললাম, না মা, আমি শাড়ি পরে বেরোচ্ছি, কারণ আমার ইচ্ছা ছিল মানুষকে জানানো যে তাদের ছেলে বিয়ে করেছে। তারপর শাড়িটা পরে বের হলাম। আর বাসায় যে মা গলায় চেন, কানের দুল দিয়েছিল, সেগুলো পরেই এসেছিলাম। আমি ভুলে গেছিলাম খুলে আসতে। আমার শাশুড়ি দেখে বলল যে ঠিক আছে, এগুলো পরেই থাকো। আমার ফুপু শাশুড়ি জিজ্ঞাসা করলো যে মেয়ে কোথা থেকে এনেছো, কিভাবে বিয়ে হয়েছে। আমার শাশুড়ি সব ডিটেল বলল। তারপর আমার ফুপু শাশুড়ি বলল, তাহলে আমার একমাত্র ভাতিজার কি বিয়ে খাবো না? তখন আমার শাশুড়ি বলল যে অবশ্যই খাবেন, আমরা সামনের সপ্তাহে ওদের বাড়িতে যাব। যাওয়ার পর কথা বলবো, লেনদেনের কথা বলে তারপরে বিয়ে করিয়ে নিয়ে আসবো। আমি অনেকটা অবাক হয়ে আমার শাশুড়ির দিকে তাকিয়েছিলাম। লেনদেন মানে? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান আপনাদেরকে রিয়া নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম। ধারাবাহিকভাবে স্টোরিটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্টোরিটি যদি মনে হয় কিছু শিক্ষণীয় আছে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং 4র্থ পর্ব পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।